রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল ৭টার সংবাদে, সাথে আছি আমি আসমা তুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১টা ৪৫ তার মৃত্যু হয়। প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ অবস্থায় শনিবার রাত ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শেখ আবদুল্লাহ। বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ধক্যজনিত ছিল, কিন্তু আসলে শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করেন। যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাসায়, তখনই তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে রওনা করেন সিএমএইচের উদ্দেশ্যে। সিএমএইচে নেওয়ার পর তাকে মৃত হিসেবে ঘোষণা করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দাফন হবে আজ। ধানমন্ডির সুবহানবাগ মসজিদের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শনিবার সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। শাহ আলী জয় রিপোর্ট। রাজধানীর এই হাসপাতালেই গত ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। শনিবার সকালে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই নেতা। তার মৃত্যুর খবর জানান ছেলে তানভীর শাকিল জয়। বলেন, করোনা দুর্যোগের কারণে মোহাম্মদ নাসিমের মরদেহ তার নিজ এলাকা সিরাজগঞ্জে না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে মানুষটি দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, সে মানুষের মৃত্যুর পরেও দেশের মানুষের ক্ষতি হোক এরকম কোনো কিছু আমরা হতে দিতে পারি না। সেই জন্যই করোনা মহামারীর এই কথা মনে রেখে আমরা সিরাজগঞ্জের লক্ষ মানুষের চোখের জলকে উপেক্ষা করে হলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার জানাজা আগামীকাল স্বাস্থ্যবিধি অনুসারে বনানী কবরস্থান মসজিদের ওখানে করব। রবিবার মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা হবে সংক্ষিপ্ত পরিসরে। এই জানাজাও হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের কাছে কাম্য নয়। যে যেখানে আছেন সেখানে দোয়া করবেন। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসা রাজনৈতিক সহকর্মীরা এ সময় শোক বিহ্বল হয়ে যান। আমরা গভীর শোকাহত, তার আত্মার প্রতি আমরা বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। এইরকম একজন সাহসী এবং দৃঢ়চেতা নেতা আমরা হারিয়ে ফেললাম। মোহাম্মদ নাসিমকে নিয়ে স্মৃতিচারণ করেন দলের সিনিয়র নেতারা। একজন বলিষ্ঠ সংগঠক, যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন অকুতভয়। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা, জনগণের সাথে ছিল তার আত্মার সম্পর্ক। ভিডিও বার্তায় গভীর শোক জানান 14 দলীয় জোটের শরিক জাতীয় পার্টি, যে জোটের মুখপাত্র ছিলেন তিনি। দেশের কোনো দুর্যোগে, যে কোনো ক্রান্তিকালে তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে উজ্জীবিত করত। করোনা আক্রান্ত হওয়ার পর গত 1 জুন মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়। 8 জুন থেকে 2 বার পরীক্ষার পর করোনা নেগেটিভ হলেও এরই মধ্যে ব্রেন স্ট্রোক হলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। সে সংকট আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পরিবার, পরিজন, সহকর্মী আর অগণিত অনুসারীকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন আওয়ামী লীগের সিনিয়র এই নেতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চিকিৎসকদের সব উদ্যোগ ব্যর্থ করে শেষ পর্যন্ত চলে গেলেন দেশের বর্ষিয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। করোনা সংক্রমণের পর ব্রেন স্ট্রোকে সংকটাপন্ন হয়ে উঠেছিল এই প্রবীণ নেতার জীবন। লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না রাজপথের লড়াকু সৈনিক নাসিম। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশ হারালো জনমানুষের নেতা, আর তিনি হারালেন বিশ্বস্ত সহযোদ্ধা। বিস্তারিত তানসির মেহেদি রিপোর্টে। দিনটি ছিল 1948 সালের 2 এপ্রিল। জাতীয় 4 নেতার একজন, বঙ্গবন্ধু সহচর ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আমিনা মনসুর দম্পতির ঘর আলো করে পৃথিবীতে আসেন মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের কাজীপুরে জন্ম তার। বাবা মনসুর আলী যেমন দেশমাতৃকাকে ভালোবেসে প্রাণ দিয়েছেন, সন্তান নাসিমও বাবার আদর্শের রাজনীতি করে গেছেন জীবনের অন্তিম মুহূর্ত অবধি। মনসুর আলীকে যখন কারা অভ্যন্তরে হত্যা করা হলো, তখন তরুণ তুর্কি হিসেবে আওয়ামী ঝান্ডা
উঁচিয়ে ধরেছিলেন নাসিম। রাজনীতির জন্যই শেষবারের মতো বাবার মুখ দেখা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে রাজনীতির ময়দান উত্তপ্ত করছিল, তখন নাসিম ছিলেন সামনের সারির যোদ্ধা। সরকার দলের নিপীড়ন কিংবা পুলিশি তাণ্ডব কিছুতেই পিছপা হননি তিনি। 1996 সালে সপ্তম জাতীয় নির্বাচনে জয় পেয়ে 21 বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেবার তিনি বিভিন্ন মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দশম সংসদ নির্বাচনে তার দল জয় পেলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান নাসিম। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে জয় পেলেও মন্ত্রিপরিষদে স্থান হয়নি তার, বরং দলের 21তম কাউন্সিলে আবারও তাকে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত করেন প্রধানমন্ত্রী ও দলপ্রধান শেখ হাসিনা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার শোক বার্তায় জানান, দেশের রাজনীতিতে নাসিমের নাম চিরভাস্বর হয়ে থাকবে। আর প্রধানমন্ত্রী বলেছেন, সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় নাসিম রেখেছেন অনন্য অবদান। মোহাম্মদ নাসিম 1986, 1996, 2001, 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জবাসীকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। তিনি বাংলাদেশের রাজনীতির একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন। নাসিম একজন বড় মাপের নেতা ছিলেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। তার এই হঠাৎ করে আকস্মিক অসুস্থতা এবং মাত্র অল্প কাজের মধ্যে তার মৃত্যু এই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দলের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে বলে আমি এই মুহূর্তে মনে করি। আমার মন সত্যি খুব খারাপ। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি তিনি যাতে জান্নাতবাসী হন। 14 দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ নাসিম। সাম্প্রদায়িকতা আর মৌলবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সোচ্চার। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা 11:15টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এই শোক প্রকাশ করেন। এদিকে সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পরীক্ষার সংখ্যা না বাড়ানোয় এখন পর্যন্ত শতকরা 4 ভাগ মানুষ করোনা টেস্ট করাতে পেরেছে। সরকারি হিসেবের আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে বেসরকারি তথ্যের কোনো মিল নেই। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম। অভিযোগ করেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। স্বাস্থ্য খাতে অরাজকতা চলছে সরকারের অব্যবস্থাপনার কারণে। সাধারণ মানুষ করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছে না জানিয়ে ফখরুল বলেন, করোনা টেস্টের সুযোগ যত বাড়বে আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। সরকারের সীমাহীন ব্যর্থতায় কোভিড-19 করোনা ভাইরাসে বাংলাদেশের সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে। সরকারি হিসেবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে বলে অভিমত দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এমনকি স্বাস্থ্যবিধি মেনে না চললে জনসাধারণকেও চরম খেসারত দিতে হবে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দ্রুত রেড জোন চিহ্নিত করে কঠোরভাবে লকডাউন করতে হবে। এদিকে আক্রান্তের সংখ্যায় করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে শনিবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। গত বছরের শেষের দিকে বিশ্ব এক অজানা ভাইরাসের নাম শুনেছিল, যার উৎপত্তিস্থল ছিল চীনে। চীন থেকে এখন বিশ্বের 215টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের পর জানা যায়, আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ চীনকে ছাড়িয়ে গেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাকলে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। এখনো পর্যন্ত কোনো এলাকাতে হঠাৎ করে সংক্রমণের কোনো বিস্ফোরণ ঘটেনি, কিন্তু এটা মনে করলে আত্মতৃপ্তি ভোটার অবকাশ নেই। কারণ আমাদের অসতর্কতার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো ঘনবসতি এলাকাতে যেখানে স্বাস্থ্যকর পরিস্থিতিটা নেই, সেখানে সে ঘটনা ঘটতে পারে।
দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় ৮ মার্চ। গতকাল শুক্রবার ৮০,০০০ রোগী ছাড়িয়ে গেছে। প্রথম ২০,০০০ রোগী শনাক্ত হতে সময় লেগেছিল ৬৯ দিন। পরের ২০,০০০ রোগী শনাক্ত হয়েছে ১৩ দিনে। এরপরের ২০,০০০ রোগী শনাক্ত হয়েছে ৮ ও ৭ দিনে। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি মানুষের যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, তাহলে সরকারের শত চেষ্টা ব্যর্থ হবে। সংক্রমণের হার অনেক বেশি ছিল ইউরোপ এবং আমেরিকায়, যারা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। সেখানে কিন্তু সরকারের ভূমিকার চেয়ে বেশি ভূমিকা পালন করেছে জনসাধারণ। তারা কিন্তু প্রত্যেকটা কথা মেনেছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনার বিস্তার বন্ধ করতে হলে বড় এলাকা জুড়ে পূর্ণ ও কঠোর লকডাউন এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্য করতে হবে। লকডাউন করা মানে লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, কিন্তু তার মধ্যে আরো কাজ আছে। ওখানে টেস্ট করতে হবে, রোগী শনাক্ত করতে হবে, রোগীকে আইসোলেট করতে হবে, কোন রোগীকে আবার হসপিটালাইজ করতে হবে। এগুলো হলো করোনার ব্যাপার। একই সঙ্গে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে সেবা দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তাই হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সারা দেশের বিভিন্ন পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রমণ পরীক্ষার নমুনা সংগ্রহে চলছে চরম অব্যবস্থাপনা। পদে পদে মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও নমুনা দেওয়া যাচ্ছে না। নমুনার ফলাফল পেতেও লাগছে কয়েকদিন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে নমুনা দিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন ঘুরেও নমুনা দিতে পারছেন না অনেকে। টেস্ট যে করাবো, এখানে কিটের সংখ্যা নাকি 20টা, কিন্তু মানুষ হচ্ছে 300-400 এরকম। আমরা যারা করোনার রোগী বা আমরা যারা সিমটম নিয়ে আসি, তারা কিভাবে আমরা টেস্টটা করাবো? কিট সংকটের কারণে সকলের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না, এমন দাবি নমুনা সংগ্রহকারীর। আমাদের তো কিছু করার না, আমাদের কিট সংকট, কিট নির্দিষ্ট একটা সীমার মধ্যে দিয়ে দেয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব, খুলনা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ল্যাবগুলোতে জনবল ও সরঞ্জামের সংকট রয়েছে। এ কারণে নমুনা পরীক্ষা হচ্ছে ধীর গতিতে। পিসিআর ল্যাব অবশ্যই বাড়াতে হবে, দক্ষ জনবল বাড়াইতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়াইতে হবে, বুথ বাড়াতে হবে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই ল্যাবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ 4টি জেলার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নমুনা পরীক্ষার ফলাফল পেতে 3 থেকে 4 দিন সময় লাগছে। এ সময়ে সন্দেহভাজনরা স্বাস্থ্যবিধি না মেনে চলায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরীক্ষা অত্যন্ত সীমিত, 4 দিন 5 দিন পর পায়, রিপোর্ট পায়। অনেকে এই টেস্ট করে ঘুরে বেড়াচ্ছে, তার নেগেটিভ না পজিটিভ সে বুঝতে পারতেছে না। জেলা সিভিল সার্জন জানান, দিনাজপুরে পিসিআর ল্যাবে নমুনা জট কমাতে বর্তমানে রাজধানীর বিভিন্ন পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে। দিনাজপুর সহ আরও পাশের 4টা জেলা সহ তাদেরও আমরা ফলাফল পাচ্ছি। সেই ব্যাকলগটা দূর করার জন্যই আমরা নমুনাগুলি ঢাকা বিভিন্ন ল্যাবে প্রেরণ করে থাকি। ফরিদপুরে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রস্তাবিত বাজেটে আবাসন, শেয়ার, সিকিউরিটিজ সহ বিভিন্ন খাতে শর্তহীনভাবে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে আবাসন সহ সংশ্লিষ্ট 2 শতাধিক খাত ও উপখাতে ব্যবসায়িক গতি বাড়বে বলে মনে করছেন এসব খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জানিয়েছেন, বিশেষ এই সময়ে এমন বিশেষ উদ্যোগের ফলে বাড়বে কর্মসংস্থান ও রাজস্ব আদায়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গভীর অনিশ্চয়তা ও বহুবিধ চ্যালেঞ্জ মাথায় নিয়ে ভিন্ন এক পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার আসছে অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতিতে আসছে বাজেটে বিনিয়োগ ও অর্থ সরবরাহ বাড়াতে এবার কালো টাকা সাদা করার শর্তহীন সুযোগ দেয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এর ফলে রাজস্ব আদায় ও কর্মসংস্থান বাড়বে। এতে আবাসন সহ অন্তত 2 শতাধিক খাত ও উপখাতে বিনিয়োগ ও ব্যবসায়িক গতি বাড়বে বলে মনে করছে রিহ্যাব ও সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। অর্থনীতিতে এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা সবাই উপলব্ধি করব এবং দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হবে। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে,
বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। এই টাকাটা যদি এই দুর্যোগের সময় নিয়ে এসে আমাদের বাংলাদেশের ইকোনমিতে ব্যবহার করা যায়, জনগণের কল্যাণে যদি ব্যবহার করা যায়, আমি এতে ক্ষতির কোনো কিছু দেখি না। বরঞ্চ আমি বলবো যে এই সময়ের জন্য এটাই হবে বুদ্ধিমানের কাজ। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলা হয়, কোনো শর্ত নয়, আগামী 1 বছর অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন ছাড়াই টাকা সাদা করার সুযোগ থাকবে। এই সুযোগ রাখা হয়েছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য। ব্যক্তি করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং ওই বিনিয়োগের ওপর 10% কর দিলে এক্ষেত্রেও আয়কর সহ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে দেশের মূল অর্থনীতিতে চলে আসে, ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালিত এবং বিভিন্ন সেক্টরে শর্ত ছাড়া 10% ট্যাক্স দিয়ে বিনিয়োগের যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে করে কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগ বাড়বে। এ পর্যন্ত দেশে 15 বারের মতো কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। সব মিলে সাদা করা গেছে প্রায় 14,000 কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 7টার সংবাদ। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় আরও 1,28,000 মানুষ আক্রান্ত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে 4,000-এর বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,32,000-এ গড়াচ্ছে, আর আক্রান্তের সংখ্যা 78,55,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গেল একদিনে মারা গেছে 700 মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 25,000। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,17,000-এর বেশি। সংক্রমিত হয়েছে 21,41,000-এর বেশি। ব্রাজিলে করোনা পরিস্থিতিও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 900 জনের, সংক্রমিত হয়েছে 20,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 43,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 9,000 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে, আর গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 114 জনের। ভারতে মরণঘাতী এ ভাইরাসটি যেন ক্রমেই জেঁকে বসছে। গেল একদিনে দেশটির করোনায় আক্রান্ত হয়েছে 9,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে 309 জনের। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানি করোনায় আক্রান্ত হয়েছেন, তবে মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 40,18,000-এর বেশি মানুষ। সৌদি আরবে করোনা পরিস্থিতি ও প্রবাসীদের দেশে ফেরাতে ফ্লাইট ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী আলামিন। বিশ্বের অন্যান্য দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেও উল্টো চিত্র সৌদি আরবে। গত 24 ঘন্টায় সৌদি আরবে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 39 জন মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া নতুনভাবে সংক্রমিত হয়েছে 3300 জনের বেশি। এছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদে 1,000-এর বেশি মানুষ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই করোনা ভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত 250-র বেশি বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। দূতাবাস থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 20 জুন রিয়াদ থেকে একটি ফ্লাইট এবং 1 জুলাই জেদ্দা থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এই দুটি ফ্লাইটে 400 করে 800 বাংলাদেশি যেতে পারবেন। তবে যেই এই ফ্লাইটগুলোতে যাওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে যারা যাত্রী হিসেবে যেতে চান তাদেরকে অবশ্যই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তার করোনা ভাইরাসে তিনি আক্রান্ত নন মর্মে সার্টিফিকেট বা সনদপত্র নিতে হবে। তো এটি নিয়ে প্রবাসীদের প্রশ্ন তৈরি হয়েছে যে এটি কীভাবে পাওয়া সম্ভব এবং কোনো হসপিটাল থেকে নেওয়া যাবে কিনা এই ব্যাপারে পরিষ্কার কোনো দিক নির্দেশনা দূতাবাস থেকে দেওয়া হয়নি। তাছাড়া বিমানের টিকিটের মূল্য নিয়েও কিন্তু যথেষ্ট অসন্তোষ রয়েছে প্রবাসীদের মাঝে। তারা বলছেন যে রিয়াদ থেকে ইকোনমিক ক্লাসে 2800 রিয়াল এবং বিজনেস ক্লাসে 3800 রিয়াল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেদ্দা থেকে ইকোনমি ক্লাসে 3030 রিয়াল এবং
বিজনেস ক্লাসে 4030 রিয়াল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসীরা বলছেন এটি অনেক বেশি। যা বর্তমানে প্রবাসীরা অনেকেই বেকার হয়ে রয়েছেন, তারা এই চড়া মূল্যে তারা বিমানে ভ্রমণ করতে পারবেন না। এই মূল্যটি কমিয়ে পুনরায় বিবেচনা করে নতুনভাবে মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এইবারও কিন্তু 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরাসরি রোদ পড়ে এরকম জায়গায় কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। আপনি জানেন যে সৌদি আরবে এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচন্ড রোদ থাকে, সেখানে তাপমাত্রা অতি বেশি থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও সেটি হচ্ছে। তবে বলা হয়েছে যে জরুরি তেল রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। যদিও বলা হয়েছে যে জরুরি তেল রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে যারা সরাসরি রোদের মাঝে কাজ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। রিয়াজ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। অবৈধ অভিবাসীদের বৈধতার প্রক্রিয়া চলছে। 1 জুন থেকে অবৈধ অভিবাসীদের জন্য বৈধতার আবেদন গ্রহণ করছে ইতালি সরকার। ইতালির রাজধানী রোমের পিয়াসা সান্তা মারিয়া মাজ্জোরেতে দ্বিতীয়বারের মতো প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালিতে দীর্ঘ 8 বছর পরে আবারও আনডকুমেন্ট অভিবাসীদেরকে বৈধতা দিচ্ছে, তবে সেখানে বেশ কিছু শর্ত রেখে দিয়েছে। এই শর্তগুলোর কারণে অনেকেই কিন্তু এখানে এখন পর্যন্ত আবেদন করতে পারেনি। গত 10 দিনে মাত্র 20,000-এর মতো আবেদন করেছে অবৈধ অভিবাসীদের। তবে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বলছেন যে এই মুহূর্তে বৈধতা দিচ্ছে, ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি এটিও বলেছে যে যেসব অবৈধ অভিবাসী আবেদন করবে তাদেরকে যদি এভাবে শর্ত দিয়ে রাখে, সেক্ষেত্রে এবছরও কিন্তু এই আবেদন করতে পারবেন অনেক অবৈধ অভিবাসী। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ এবছর কিন্তু আবেদন করছে না, কারণ অনেকেই আবেদন করবেন কিন্তু তার যথাযথ মালিক খুঁজে পাচ্ছে না। এছাড়া এখানে বেশ সমস্যা রয়েছে, কারণ করোনা ভাইরাসের কারণে অনেকে চাকরি হারিয়ে দীর্ঘ 3 থেকে 4 মাস বাসায় অবস্থান করেছেন। এই কারণে আর্থিক সংকট রয়েছে। এই আর্থিক সংকট থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা অনেকে কিন্তু সেই করোনা ভাইরাস সংক্রমণ কাটিয়ে ওঠা ইউরোপীয় দেশ স্লোভেনিয়া থেকে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন 2 জন। এই নিয়ে মধ্য ইউরোপের এই দেশটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1490 জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1359 জন। স্লোভেনিয়া সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনসা বলেছেন, করোনা পরবর্তী সময় তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে অর্থনৈতিক খাতগুলোকে পুনর্জীবন দান করা। ওইসিডির পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে স্লোভেনিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.5 থেকে 7.8% নেমে আসতে পারে। এছাড়াও স্লোভেনিয়া.com পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত স্লোভেনিয়াতে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 13,000 মানুষ সোশ্যালের জন্য আবেদন করেছেন, যেটি 1991 সালে দেশটির স্বাধীনতা অর্জনের পর সর্বোচ্চ। তবে করোনা পরবর্তী সময়ে করোনা দুর্যোগের ফলে সৃষ্ট অর্থনৈতিক দুর্যোগকে কাটিয়ে ওঠার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে স্লোভেনিয়াকে 5.1 বিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদের মধ্যে 2.6 বিলিয়ন অর্থ সাহায্য দেওয়া হবে অনুদান হিসাবে এবং বাকি অর্থ অক্সফোর্ডের ভ্যাকসিন আবিষ্কারের সাফল্যের সম্ভাবনা যুক্তরাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। জি ধন্যবাদ। করোনা ভাইরাসের যুক্তরাজ্যের যে সর্বশেষ পরিসংখ্যান সে অনুযায়ী কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বমোট যে সংক্রমণের সংখ্যা তা কিন্তু 2,94,445 এবং সর্বমোট যে মৃতের সংখ্যা তা কিন্তু দেখা যাচ্ছে এখানে 41,668। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে গত 1 জুন এখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু একটি এথনিক মাইনরিটি যারা এখানে আছেন তাদের কিন্তু মৃতের একটি রিপোর্ট কিন্তু তারা প্রকাশ করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এখানে
সর্বমোট 182 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। যখন এই সংখ্যাটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে তারা সবাই জানতে পেরেছেন, তখনই কিন্তু এখানে একটি শোকের ছায়া নেমে এসেছে। বাট আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আগামী 15 জুন থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে কিন্তু যুক্তরাজ্যের যে লকডাউন আইনটি আছে সেটা অনেকাংশে কিন্তু শিথিল করে দেওয়া হচ্ছে, এবং এই যে লকডাউন আইনের মধ্যে কিন্তু তারা কিছু স্বাস্থ্যগত বিধিনিষেধ কিন্তু প্রয়োগ করেছেন। তাতে বলা হচ্ছে যে যারা গণপরিবহন ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। যদি তারা মাস্ক পরিধান না করেন তবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 100 পাউন্ড জরিমানা গুনতে হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 15 জুন অর্থাৎ সোমবার থেকে কিন্তু ধর্মীয় উপাসনালয়গুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে। তবে যে বিধিনিষেধ প্রয়োগ করে এখানে খুলে দেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু এখানকার যারা ব্রিটিশ ইমামরা আছেন তারা কিন্তু কিছুটা দ্বিমত প্রকাশ করেছেন। কারণ এখানকার যে মুসলমান যারা আছেন তারা যে ভাবে আসলে তারা নামাজের আনুষ্ঠানিকতাগুলো পালন করে থাকেন সেটির সাথে সরকারের যে নির্দেশনা তার কিছুটা দ্বিমত দেখা যাচ্ছে। বাট আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে আগামী 4 জুলাই থেকে কিন্তু যে পাব বা রেস্টুরেন্ট গুলো আছে বা যে এখানে হেয়ার ড্রেসার হতে শুরু করে যে অন্যান্য আরো নন এসেনশিয়াল সবগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়টি আমি এই জন্য বলছি যারা এখানে বাংলাদেশি কমিউনিটি আছেন তারা অধিকাংশ কিন্তু কারুশিল্পের সাথে সম্পৃক্ত, তারা এটির ব্যাপারে কিন্তু খুবই আশাবাদী, তারা তাকিয়ে আছেন যে আসলে সরকারের কি ধরনের নির্দেশনা এই বিষয়ে আসে। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশনের ব্যাপারে কিন্তু আমরা খুবই একটি সফলভাবে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনেশনটা এগিয়ে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী, আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা হয়তো একটি ভালো ফলাফল পেয়ে থাকবো। আজ নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। করোনার প্রাদুর্ভাবে গেল 3 মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ রোধে সহপাঠী কিংবা বন্ধুদের সাথে খেলাধুলাও করতে পারছে না শিশুরা। করোনার এই সময় পড়াশোনার জন্য শিশুদের উপর চাপ সৃষ্টি না করা এবং তাদের বেশি করে সময় দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় ছিলেন শাহিন সুমন। রাহাত খানের তথ্য নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে গেল 15 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সরকারি নির্দেশে কোচিং সেন্টারও বন্ধ রয়েছে। করোনাকালের এই সময়ে একাকী দিন কাটছে শিশুদের। বদ্ধ ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছে শিশুরা, ফিরতে চায় শিক্ষা প্রতিষ্ঠানে। ফ্রেন্ডদের সাথে খুব খেলা করতে ইচ্ছে করে, ওদের দেখতে ইচ্ছে করে, তারপর পার্কে যেতে ইচ্ছে করে, আমার নাচের স্কুলে যেতে ইচ্ছে করে। আমি পড়ালেখা করতে চাই, আমি আমার বন্ধুদের অনেক মিস করি। স্কুল বন্ধ প্রায় মার্চ মাস থেকে, তারপর থেকে বেশি একটা পড়াশোনা হয় না। অভিভাবকরাও সন্তানদের নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়, তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। খেলাধুলা করতে পারছে না, ওদের জীবন প্রায় অতিষ্ঠ। যত ওরা আটকা থাকতেছে তত ওদের মানসিক বিপর্যয় হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন এই মুহূর্তে পড়াশোনার জন্য তাদের উপর চাপ নয়, বরং বিভিন্ন ইনডোর গেমের ব্যবস্থা করে শিশুদের আনন্দময় পরিবেশে রাখতে হবে। লেখাপড়ার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই সময় শিক্ষার্থীদের ঘরে রাখার জন্য ইনডোরস গেমের ব্যবস্থা করতে হবে। সরকার কর্তৃক অনলাইন ক্লাস চালু হয়েছে, সেই অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। আর শিশু বিশেষজ্ঞরা বলছেন গল্পের ছলে শিশুদের করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলতে হবে। বাসায় তাদের বেশি বেশি সময় দেওয়া সহ ছবি আঁকা এবং সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে হবে। শিশুদেরকে বোঝাতে হবে যে লকডাউনটা আমাদের ভাইরাসের বিরুদ্ধে একটা যুদ্ধ, এটা সাময়িক। এই যুদ্ধটা জয়লাভ করলেই আমরা লকডাউন শেষ। শিশুদেরকে নিয়ে স্বপ্ন দেখাতে হবে যে আগামী দিনগুলো আমাদের আরো ভালো আসতেছে। সংকটকালীন এই সময়ে শিশুদের একঘেয়েমি কাটাতে তাদের অভিভাবকদেরই দায়িত্ব নিতে হবে, বলছেন জেলা প্রশাসক। ঘরে বসে পড়ানোর ব্যবস্থা করতে হবে নিজেদের উদ্যোগে, একই সাথে শিশুদের বোরিংনেস দূর করার জন্য কিন্তু ফাঁকা জায়গাতে তারা মাঝে মাঝে পার্কে ঘোরানোর ব্যবস্থা করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের খোলার সিদ্ধান্ত এখনো নেওয়া যাচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি হলেই খোলা হবে সব শিক্ষা প্রতিষ্ঠান, এমন কথাও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে শুরু করেছে খুলনার গ্রামীণ অর্থনীতিতে। পণ্য পরিবহন ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না কৃষক। সেই সাথে বাজারে চাহিদা না থাকায় কমছে ফসলের দাম। এতে আর্থিকভাবে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। বিশ্লেষকদের মতে ভোক্তাদের মাঝে চাহিদা সৃষ্টি করে ন্যায্য মূল্যে পণ্য বিপণনের ব্যবস্থা করা হলে লাভবান হবেন প্রান্তিক কৃষক। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকার প্রান্তিক কৃষক রইজউদ্দিন
পরের বর্গা নেয়া জমিতে সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করেন। করোনার কারণে গেল 3 মাস ধরে আয় রোজগার বন্ধ, ঘরে খাবার নেই। রইজুদ্দিনের এখন দিন কাটে সরকারি বেসরকারি ত্রাণ পাওয়ার আশায়। গ্রামে রইজুদ্দিন শুধু একা নয়, করোনা পরিস্থিতিতে এভাবে কর্মহীন নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার। কৃষকরা জানান, পণ্য পরিবহন ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না তারা। বাজারে চাহিদা না থাকায় কমেছে সব ফসলের দাম, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ফসলের দাম হাফেরও কম হয়ে দাঁড়াইছে, সবজির দাম এত পরিমাণে কম হয়েছে, কৃষকরা এখন হতভাগ হয়ে পড়েছে। 3 টাকা 4 টাকা বেগুন বিক্রি করে মানুষ জনের পয়সা হয় না। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। কর্মহীন অসহায় মানুষের দিয়েছি আমরা আলিয়ামার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে। আমরা এলাকায় 480 পরিবারকে এই খাদ্য সামগ্রী দিতে পেরেছি। তবে বেসরকারি পর্যায়ের এই প্রচেষ্টা যথেষ্ট নয় বলে দাবি বিশ্লেষকদের। তাদের মতে, কৃষি অর্থনীতি বাঁচিয়ে রাখতে সরকারকে এখনই টেকসই বাজার অবকাঠামো গড়ে তুলতে হবে। গ্রামীণ একটা বাজার অবকাঠামো তৈরি করতে হবে, যেখানে কৃষক তার পণ্য উৎপাদিত পণ্য আনতে পারবে, সেখানে মজুত রাখতে পারবে, সেখানে সরকার আবার সেখান থেকে কিনতে পারবে। এরই মধ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। 10 টাকা কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এবং নামমাত্র মূল্যে সার পাচ্ছে, প্লাস অন্যান্য আধুনিক যন্ত্রপাতি সরকার অনেক সাবসিডি, সেগুলা আমি আগে বলছি নমিনাল প্রাইসে দিচ্ছে। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি বাঁচিয়ে রাখতে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের আগে প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যে। প্রস্তাবিত বাজেট ঘোষণার সাথে সাথে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজ সহ বিভিন্ন আমদানি পণ্যের। দফায় দফায় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। তবে পেঁয়াজের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাইকাররা দুষছেন আমদানিকারকদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পেঁয়াজের উপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। 2 দিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে খাতুনগঞ্জে 18 থেকে 20 টাকা কেজি দরে, বাজেট ঘোষণার পরই তা বেড়ে প্রতি কেজি 24 থেকে 26 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে পেঁয়াজের দর বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। খাতুনগঞ্জ থেকে আমরা কিনে আনি, যদি খাতুনগঞ্জের দামটা বাড়ি যায় আমরা বাড়তি বেচতে হবে। পেঁয়াজের ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাইকাররা আমদানিকারকদের দুষছেন। আমদানিকারকরা বলছেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এসব পণ্যের শুল্ক বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রভাব পড়েছে। এই সময় বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, এটা কিন্তু শুল্ক আরো ভয় নাই, কিন্তু হবে সেই চিন্তা করে কিন্তু এখনই গত সপ্তাহে যে পেঁয়াজ আমরা 18 টাকা 20 টাকা বিক্রি করছি, সেটা হু হু করে আজকে কেন 27-28 চলে আসছে। শুল্ক যদি প্রত্যাহার করা না হয় তাহলে দাম এরকমই থাকবে, আর শুল্ক যদি প্রত্যাহার করা হয় তাহলে দাম কমবে। তবে খুচরা বাজারে পেঁয়াজের দর প্রতি কেজি 5 থেকে 10 টাকা বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। আমরা যে দিন মজুরি বা আমরা যে মধ্যবিত্ত মানুষেরা বাজার করতে যাই, যে টাকা নিয়ে আসি, ঠিক আছে, বাজার ঠিকমতো কিনতে পারি না। যে বাজারের পর ওরা সিন্ডিকেট করে মানে ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়। করোনা মহামারীর সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবার আন্তর্জাতিক। করোনার প্রকোপ দুর্বার গতিতে বাড়তে থাকায় ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের দিকেই এখন সবার নজর। সেই লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজও করে যাচ্ছে অনেক দেশের বেশ কিছু প্রতিষ্ঠান। সেখানকার কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে প্রাথমিক সাফল্য দাবি করেছে। তাই সবারই জানার কৌতূহল, কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার এখন কী অবস্থায় আছে এবং কবে নাগাদ তা বাজারে আসবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা প্রতিরোধে ভাইরাসটির নিজস্ব এক বা একাধিক জিন ব্যবহার করে ভ্যাকসিন তৈরির কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি mRNA ভ্যাকসিন। গত মে মাসে প্রথম ধাপে 8 জনের উপর পরীক্ষার তথ্য প্রকাশ করে মডার্না। জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা। আর 2021-এর শুরুতেই ভ্যাকসিন প্রস্তুতে আশাবাদী প্রতিষ্ঠানটি। জার্মান সংস্থা বায়োএনটেক, নিউ ইয়র্কের ফাইজার ও চীনা ওষুধ প্রস্তুতকারী ফোসুন ফার্মা একসঙ্গে mRNA ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।
মে মাসে ভ্যাকসিনটির মানবদেহে পরীক্ষার ঘোষণা করে। ট্রায়ালে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শরতে কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানায় ফাইজার। এদিকে গেল মে মাসে চীনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্স অ্যাড-5 নামে একটি অ্যাডেনো ভাইরাস ভিত্তিক ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে তা দ্বিতীয় ধাপে রয়েছে। করোনা প্রতিরোধে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও অব্যাহত রয়েছে। এই ধরনের ভ্যাকসিন মূলত করোনা ভাইরাসের জিন কোষে সরবরাহ করে এবং প্রতিরোধী প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত করে। ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি CHAdOx1 ভ্যাকসিনটি শিম্পাঞ্জি অ্যাডেনো ভাইরাস ভিত্তিক। ভ্যাকসিনটি প্রথম পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে গেছে এবং ব্রিটেন ও ব্রাজিলের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করছে। অক্টোবরের মধ্যে জরুরি ভ্যাকসিন সরবরাহ করতে পারে। এছাড়াও চলছে ভাইরাসটির প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন তৈরির কাজও। তবে নিউ ইয়র্ক টাইমস ভ্যাকসিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি ভ্যাকসিন ট্রেকার তৈরি করেছে, যেখানে কোষে বা প্রাণীদের মধ্যে পরীক্ষা করা হচ্ছে এমন সম্ভাব্য সব ভ্যাকসিন ঠাঁই পেয়েছে। ওই ভ্যাকসিন ট্রেকার অনুযায়ী 125টির বেশি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। 7টি করে ভ্যাকসিন ধাপ 1 ও ধাপ 2 এ রয়েছে। তৃতীয় ধাপে প্রবেশ করেছে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তৈরি ভ্যাকসিনটি। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে এখনও বিভিন্ন স্থানে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আর এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডাবাসী। তবে যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভের মাঝে অনেক স্থানে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটছে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের ব্যাপক হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ফ্লোরিডার সুপারমার্কেট ওয়ালমার্টে মালামাল লুট করেছে লুটেরা। ফ্লোরিডার শেরিফ জানান, এই ধরনের কর্মকাণ্ডে আন্দোলনের মূল বার্তা থেকে সরে যাচ্ছে অনেকে। এদিকে ব্রিস্টলে বিক্ষুব্ধ জনতা এডওয়ার্ড কোল্ডস্টোনের মূর্তি উপড়ে সাগরে ফেলে দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ চলছে আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রাখা সেসিল রোডসের মূর্তি সরানোর দাবিতে। এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সে ব্যাপক আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়াবাসীও। শনিবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে কয়েক হাজার বিক্ষোভকারী র্যালি ও সমাবেশে মিলিত হন। ব্রিটেনে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জেরে এবার রবার্ট ক্লাইভের মূর্তি সরানোর দাবি উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্লাইভ একজন বর্ণবাদী, লুটেরা ও দুর্বৃত্ত ছিলেন, তাই তার মতো মানুষের মূর্তি বানিয়ে স্মরণ করার কোনো কারণ নেই। এদিকে আন্দোলনের নামে বিক্ষোভকারীরা যেন কোনো সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুরুটা যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঢেউয়ের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্রের পর এখন পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনের টার্গেট হয়েছে বর্ণবাদ, উপনিবেশিক শাসন আর দাস ব্যবসার সঙ্গে সম্পর্কিত এমন ব্যক্তিদের মূর্তি। এরই মধ্যে ব্রিস্টলে এডওয়ার্ড কোল্ডস্টোনের মূর্তি উপড়ে নদীতে ফেলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর এবার লর্ড ক্লাইভের মূর্তি সরানোর দাবি উঠেছে। ক্লাইভকে একজন বর্ণবাদী, লুটেরা এবং দুর্বৃত্ত বলে অভিযোগ করা হয়, আর তা উঠেছে ক্লাইভের নিজ শহর শ্রুসবেরি শহর থেকেই। শ্রুসবেরি শহর কেন্দ্রের খোলা চত্বরে উঁচু বেদিতে দাঁড়িয়ে আছে ব্রোঞ্জের তৈরি ক্লাইভের মূর্তিটি। ব্রিটেনে তার পরিচয় লর্ড ক্লাইভ অফ ইন্ডিয়া নামে। তার স্মরণে প্রকাশ্য স্থানে এইটি একমাত্র মূর্তি নয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সামনে রবার্ট ক্লাইভের আরেকটি মূর্তি দাঁড়িয়ে আছে। দাবি উঠেছে এই মূর্তিটিও সেখান থেকে সরানোর। আর এই দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। এই দাবির পক্ষে রয়েছেন ব্রিটেনের অনেক নামকরা লেখক, ইতিহাসবিদও। তাদের একজন বিখ্যাত ব্রিটিশ লেখক উইলিয়াম ডালরিম্পল, যিনি গার্ডিয়ানে এক কলামে বেশ তিক্তভাবে রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এদিকে অবিভক্ত ভারতে ব্রিটিশ উপনিবেশের গোড়াপত্তন হয়েছিল লর্ড ক্লাইভের হাত দিয়েই। তাই ব্রিটেন ছাড়াও ভারত, বাংলাদেশের বহু মানুষের কাছে রবার্ট ক্লাইভ এক সম্পদ লুণ্ঠনকারী, বর্ণবাদী ও নিপীড়ক চরিত্র। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আন্দোলনকারীদের সতর্ক করে বলেন, বর্ণবাদী বিক্ষোভের নামে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আসমাতুলি, নিউজ 24।
ফ্রান্সে লকডাউন শিথিলের পর থেকে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য। তবে জনমনে আতঙ্ক থাকায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ এখনও ফিরে আসেনি। তবে খুব দ্রুতই স্বাভাবিক হবে এমনটা মনে করছেন প্যারিসের বাংলাদেশি ব্যবসায়ীরা। ফ্রান্স থেকে করোনা পরিস্থিতির আরও খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফয়সাল আহমেদ দীপ। করোনা ভাইরাস মহামারী কাটিয়ে অনেকটাই স্বাভাবিক চিত্র এখন প্যারিসের। স্থানীয় নাগরিকরা ঘর থেকে বের হচ্ছেন, পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ। তবে বেহাল দশা ব্যবসা বাণিজ্যে, শুধুমাত্র ভোগ্যপণ্য ছাড়া বাকি সব ব্যবসা মন্দার কবলে। আসলে আপনি জানেন, মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। করোনা ভাইরাসের ভয়ে মানুষ সীমিত আকারে ঘর থেকে বেরোচ্ছে, প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে এখনো বেরোনোর যে অভ্যস্ততা সেটার প্রতি তারা কনফিডেন্স পাচ্ছে না ফিরে। পর্যটন নির্ভর এই শহর করোনার প্রকোপে অনেকটাই থমকে গেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান ফ্রান্স বাংলা ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতুল্লাহ। সরকার নানাভাবে সাহায্য করেছেন, স্পেশালি এই দেশগুলোতে যারা টুরিস্ট ভিত্তিক দেশ, সেখানে টুরিস্ট আসছে না, তাদেরও একটা বিশেষ সহায়তা দিচ্ছেন। কিন্তু আমাদের কিছু সময় লাগবে এই টুরিস্টদের ফিরে আসার জন্য যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সেটাও পরিপূর্ণতা লাভ করবে। তবে এই করোনা ভাইরাস পরবর্তী যে একটা উদ্বিগ্নতা সেটা সবসময় থাকবে। এখন আমাদের উচিত ধৈর্য ধরা এবং যেটুকু খরচ না করলেই না সেটুকু করা, খরচ কমিয়ে আনা, ব্যবসাকে আপাতত টিকে রাখার জন্য যা প্রয়োজন সেটা করা। করোনার ভয়কে জয় করে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে, কিন্তু অর্থনৈতিক মন্দায় বেকারত্ব বাড়বে, চাকুরি হারাতে পারেন 10 লাখ মানুষ। করোনার কারণে গোটা বিশ্ব আজ থমকে আছে। অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়, বিশেষ করে প্রবাসী রেমিটেন্সের উপর। এখানকার ব্যবসায়ীরা মনে করছেন দিন গণিয়ে আসার সাথে সাথে এই অবস্থা স্বাভাবিক হবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক বুনিয়াদ প্রবাসী রেমিটেন্সের উপর নির্ভর করছে সেটা আরও শক্তিশালী হবে। ফয়সাল আহমেদ দীপ, নিউজ 24, প্যারিস, ফ্রান্স। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।